আজকে রাতের বেলায় বাংলাদেশ মাঝরাতে বিশ্বকাপ 2026-এর ফাইনাল খেলা দেখার জন্য বিশ্বের সমস্ত ফুটবল প্রেমিকরা অপেক্ষা করছে এবং আপনারা জানেন যে গতকালকে তৃতীয় স্থান নির্ধারণ করা হয়ে গিয়েছে। আমাদের দেশের টাইম জোনের কারণে আমাদের সবাইকে একটু রাত জেগে খেলা দেখার কারণে সবারই আবার সকালবেলা এটার একটা প্রভাব পড়ে এবং আমাদের মন্ত্রী পরিষদের অনেক সিনিয়র সদস্যরা খেলা প্রেমিক এবং তারা অনেকেই এবারে বিশ্বকাপ এবং আমাদের দেশেও কোটি কোটি ফুটবল প্রেমিকরা আবার ফুটবল খেলা দেখতে পেয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশের সকল ফুটবল প্রেমিকদেরকে এবং দেশবাসীকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্ব ফিফার কাছ থেকে কিনেছিলাম এবং সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার বিশ্বকাপ দেখাতে চাচ্ছি। $3.2 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে 3.85 মিলিয়ন আমরা ফিফার কাছ থেকে মিডিয়া রাইট নিয়েছিলাম। এরপরে আমরা বাংলাদেশের 4টা মাধ্যমে এবং সেখান থেকে প্রায় বেশিরভাগ টাকাই আমরা উত্তোলন করেছি। ফলে সরকারের ট্যাক্স সরকার নিজেই গ্রহণ করে আর নগদ টাকার এটা সংগ্রহ করার পরে আমাদের 4-5 কোটি টাকার মতো আমাদের গ্যাপ থাকে। এইটুকুই আমাদের বোঝা। আমরা যদি আরো একটু আগে শুরু করতে পারতাম, আরো একটু বেশি দর কষাকষি করতে পারতাম, তাহলে হয়তো এই টাকাটাও আমরা শূন্যে নামিয়ে আনতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা না পারিনি। এই সামান্য টাকাটা আমাদেরকে খরচ করতে হয়েছে। জাতির কাছে আমরা একটা জবাবদিহি করে রাখলাম, কারণ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই কাজটা এবং বিটিভির মহাপরিচালক এখানে আছেন, তার নেতৃত্বে বিটিভির কর্মকর্তা বৃন্দরা যথেষ্ট পরিশ্রম করে শেষ পর্যন্ত বিটিভি এই রাইট পেয়েছে এবং এই কাজে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ আমাদের মন্ত্রণালয়ের বাইরেও নানানভাবে আপনাদের সব অনেকের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে দর কষাকষির পর্বে বাংলাদেশের অনেক স্পোর্টস রিপোর্টাররা আমাদেরকে অনেক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আজকের খেলা শেষ হওয়ার পরেই আমাদের এই পর্ব প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। ফলে যখন ফুটবল খেলা তখন দেখতে বসবে সকলে, আপনাদের মাধ্যমে আমরা আশা করি আমরা তাদেরকে স্মরণ করে দিতে পারবো যে ভবিষ্যতে আরো আগামী ফুটবল বিশ্বকাপ ফুটবল যাতে সকলের সহযোগিতা নিয়ে আরো অনেক প্রযুক্তিগত উন্নতি এবং অর্থনৈতিকভাবে আরো অনেক সাশ্রয়ী করে এটাকে শুধুমাত্র জিরোতে না, এটাকে লাভজনক জায়গাতে আনা যায় কিভাবে, আমরা তথ্য মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে এখন থেকেই একটা পরিকল্পনার মধ্যে থাকবো। আমাদের এই সাকসেস যদি আপনারা অস্বীকার করেন তাহলে এটাকে তুলনা করতে হবে 2022-এর বিশ্বকাপের সঙ্গে। 2022-এর বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন কেনা হয়েছিল, কিন্তু ফিফার কাছ থেকে যেই কোম্পানি কিনেছে সিঙ্গাপুরের একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে আবার বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামে একটা প্রাইভেট কোম্পানি আবার রাইট কিনে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে বিটিভি এটা কিনেছে। বিটিভির বাইরেও টি স্পোর্টস এবং ট্রফি তারা স্যাটেলাইট মিডিয়া রাইট এবং ডিজিটাল মিডিয়া রাইট তাদের কাছে বিক্রি করেছে স্যাটেলাইট মিডিয়া রাইটের কাছে বিক্রি করেছে 22 কোটি টাকাতে
এবং ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রি করেছে টফির কাছে 17 কোটি টাকা। হয়তো একটু হিসাবে দুই একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু সব মিলিয়ে হিসাব করে দেখা যায় প্রায় 140 কোটি টাকার টার্ন ওভার ছিল তমা কনস্ট্রাকশনের মাধ্যমে। তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানি যিনি ফিফার কাছ থেকে দিয়েছেন তাকে দিয়েছে $3.2 মিলিয়ন। বাকি সব টাকাটাই কিন্তু এখানে মধ্যস্বত্ব ভোগী না। এখানে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে টিএস স্পোর্টস 22 কোটি এবং টফি 17 কোটি তারা কেন দিয়েছে, তারা লাভ করেছে কিনা তাদের হিসাব। কিন্তু বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারিদের কাছ থেকে আদায় করা হয়েছিল বাকি আপনার 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আমাদেরকে। এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসাবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতার ভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে, যেখানে গতবার ছিল 2 জন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারি ভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুইটা মিললে যা হয়। সেই তুলনায় এবারে আমাদের একেবারে নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি যে এই টাকাটাও মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনারা আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয়, তাহলে এটাও আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। তাহলে একেবারেই রেভিনিউ শেয়ার, তাহলে আমাদের একেবারে পুরোটাই সমান পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে, এই কথাটা দাবি করতে পারি। এখন পর্যন্ত নামমাত্র এই খরচটুকু করতে হচ্ছে। তাহলে কোথায় সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রী পরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারি ভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছি, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। এই চিত্রটা জাতির সামনে, ফুটবল প্রেমীদেরকে সামনে রেখে জানানো দরকার, এই কারণে যে মানুষের যে কোনো অধিকার এবং সেই অধিকারকে দেয়ার নামে রাষ্ট্র যারা পরিচালনা করেন, তারা যদি এটাকে দুর্নীতির হাতিয়ারে পরিণত করেন, তখন কি হতে পারে। আমরা দেখেছি বিদ্যুতের চাহিদাকে কিন্তু এমনি ভাবে জিম্মি করেই আইন করে বিদ্যুৎ খাতে দুর্নীতি করা হয়েছিল, যা প্রমাণিত, এবং কি দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যাবে না। ঠিক তেমনি ফুটবলের প্রতি যেহেতু তরুণ প্রজন্মের সকলের আগ্রহ আছে, এটা দেখাতে না পারলে সরকারের জন্য এটা একটা বিরাট একটা সেবার দায়িত্বের ক্ষেত্রে ঘাটতি। কিন্তু এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স, বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে।
আমি এই পর্যায়ে বক্তব্যটা আমি এখানে ক্ষান্ত রাখছি। আমার বক্তব্যের সঙ্গে যদি কিছু যুক্ত করতে চান, আমি বিটিভির মহাপরিচালক মাহবুব সাহেবকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম মাননীয় মন্ত্রী মহোদয় সবই বলেছেন, আমার আর নতুন করে কিছু বলার নেই। শুধু ওইটাই, ওই একই কথা আমি প্রতিধ্বনি করতে পারি যে জনগণের সরকার থাকলে জনগণের কল্যাণেই কাজ করে, এবং বিটিভির ইতিহাসে এবারই প্রথম বলতে গেলে প্রায় মানে নামমাত্র মূল্যেই ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ দেখানো হচ্ছে দর্শকের সামনে। এবং যেটা মাননীয় মন্ত্রী বলেছেন সেটার সাথে আমি ওইটা যেটা যোগ করছি যে আমাদের এখনো রেভিনিউ শেয়ারিং বাকি আছে, বা যেটা আমাদের কোনো ক্ষেত্রেই থাকবে না। এছাড়াও যে ট্রান্সমিশন টাইমটা আমরা ব্যবহার করেছি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য, সেই টাইমের কিন্তু একটা খরচ ছিল, সেখানে আমাদের অনুষ্ঠান নির্মাণ করতে হবে। সেই অনুষ্ঠান নির্মাণের খরচটা যদি আমরা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমরা লাভজনক জায়গায় চলে যাবো। এটাই আমাদের ধারণা, এবং আশা করছি আগামীতে আরো অনেকগুলো আন্তর্জাতিক খেলা হবে। এই যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, সরাসরি যোগাযোগ করেছেন, এবং এটা বিরল দৃষ্টান্ত যে কোনো টেলিভিশনের জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে স্বয়ং তথ্যমন্ত্রী মহোদয় বা তথ্য প্রতিমন্ত্রী মহোদয় সরাসরি যোগাযোগ করে বাতিল করে জনগণের স্বার্থে এটাকে নিয়ে আসতে পারেন, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। আর একই সঙ্গে আমি খুব বিনীতভাবে বলছি যে আমাদের সাথে আরও দুটি প্রাইভেট চ্যানেল ছিল এবং অন্যান্য মোবাইল টেলিফোন কোম্পানিরা ছিল, এসব সবকিছুর মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে আমাদের প্রকৌশলীরা, আমাদের টেলিভিশন ইঞ্জিনিয়াররা খুব সফলভাবে কাজ করেছে। এবং এই যে বাইরে থেকে যে একটা ন্যারেটিভ আছে যে পৃথিবী সম্পর্কে, সেটা কিন্তু তারা একদম নস্বাত করে দিয়েছে। কারণ প্রযুক্তিতে আমাদের প্রকৌশলীরা অনেক অনেক এগিয়ে আছেন, এবং তারা যথেষ্ট সহায়তা করেছেন, এবং তাদের সম্প্রচারের ক্ষেত্রে তারা যথেষ্ট সহায়তা করেছেন। আর এছাড়াও আমাদের এই অভিজ্ঞতার আলোকে আমরা আরো কিছু প্রযুক্তি কৌশল সংগ্রহ করবো, যার জন্য আগামী খেলাগুলি আরো আরো সুন্দর হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আপনাদের শুভেচ্ছা জানাই। আমাদের প্রধান তথ্য কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, আমাদের পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত, এবং এই বিষয়টা আমাদের মাধ্যমে দেশকে জানানোর কাজে জড়িত। ওনার যদি কোনো একটা পয়েন্ট যুক্ত করার থাকে, আমার কথা মধ্যে মিস হয়ে থাকে, আমি অনুরোধ করবো প্রধান তথ্য কর্মকর্তার জন্য আব্দুল আহমেদ। আমার মনে হয় পুরো বিষয়টাই উঠে এসেছে। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব সাহা। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, মন্ত্রী মহোদয় বক্তব্য পরিষ্কার করতে পারেন। মাননীয় মন্ত্রী, আমার নাম নোমান, আমি দৈনিক আমার দেশপত্রিকায় কাজ করতে। আমাদের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে আছেন শাহ আলম সাহেব, পয়েন্টটি যুক্ত করতে পারেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় মন্ত্রী মহোদয়, অভ্যাগত সাংবাদিক ভাই বোনেরা, আমি শুধু একটা বিষয় আপনাদের নজরে আনতে চাই যে এই প্রক্রিয়ায় অনেক হ্যাকার কিন্তু যুক্ত হয়েছিল আমাদের খেলা সম্প্রচারের ক্ষেত্রে। আমাদের বিটিভির প্রকৌশলী এবং বিশেষ করে বিভিন্ন সম্প্রচার মাধ্যম, বিশেষত টেলিফোন কোম্পানিগুলির যারা প্রশিক্ষিত প্রকৌশলী আছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশলীদের সহায়তা কিন্তু আমরা, যাতে করে তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্টের কোনো শর্ত ভঙ্গ না হয় এবং তারা যেন কোনোভাবে লুজিং কনসার্নে পরিণত না হয়, এবং এই খেলাটা যেন সুষ্ঠুভাবে আমরা জনগণের মধ্যে করে সম্প্রচার করতে পারি। সেজন্য আমরা যে কৌশল অবলম্বন করেছি, বিশেষ করে যে কারিগরি কৌশল এই হ্যাকারদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য, এটা একটা অভাবনীয় সাফল্য ছিল। সে কারণেই যারা এই সম্প্রচারের শর্ত কিনেছিল কেবলমাত্র তারাই সম্প্রচারটা ব্যবহার করতে পেরেছিল, অন্য কেউ পারেনি বলে আমরা জানি। তো আমি সে সকল প্রকৌশলীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। সাংবাদিক বন্ধুদেরকে আরো একবার গভীর সম্মান জানাতে যে তারা সবসময় আমাদের পাশে ছিলেন। এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
এবার আপনারা প্রশ্ন করতে পারেন। জি মাননীয় মন্ত্রী, আমি নোমান আমার দেশ পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হলো 22 সালের একটা চিত্র আপনি ভয়াবহ তুলে ধরেছেন যে প্রায় 98 কোটি টাকা সেখানে তস্তূপ বা অনিয়মের যে তথ্য আপনি দিয়েছেন। 98 কোটি টাকা হচ্ছে সরকারের টাকা, সরকারের কাছে এর মোট বাইরেও 140 কোটি, আরো 40 কোটি আছে। মোট 140 কোটি টাকার মতো একটা লেনদেন হয়েছে এখানে তমা কনস্ট্রাকশন নামে, যে সরকারের সঙ্গে ইনভলভ ছিল ওই সময়। আপনারা এটা কি দুর্নীতি দমন কমিশনে রেফার করবেন কিনা তদন্ত অনুসন্ধানের মাধ্যমে এই দায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য? আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা আইনের মধ্যেই আছি, আমরা আইনকে বেগবান করব। এনি মোর কোশ্চেন? প্রশ্নটা বলতে এখন বিশ্বকাপ জানিয়ে এখন বাইরে বিজেপি আছে, তো এই উন্মাদনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে আর্জেন্টিনা ব্রাজিল পতাকা যেভাবে রাষ্ট্রদূতরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে উপভোগ করছেন, অনেক ফরেনাররা বাংলাদেশে আসছে এই বিষয়টা এই প্রেক্ষাপটে আপনারা যদি উদ্যোগ ব্রাজিল বা আর্জেন্টিনা দলকে বাংলাদেশের খেলা বাংলাদেশের কিন্তু অনেকটা বড় ব্র্যান্ডিং এসেছে, যদি এই উন্মাদনার ভিতরে আনার চিন্তা আছে। খুব চমৎকার আইডিয়া। আপনার এই আইডিয়া তথ্য মন্ত্রণালয় খুব সানন্দে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে শেয়ার করবে এবং এটাকে একটা কর্মসূচিতে নেওয়া যায় কিনা চিন্তা করবো। ধন্যবাদ আপনাকে। মন্ত্রী, আমার একটা প্রশ্ন ক্লিয়ার হওয়ার প্রয়োজন চাই। প্রশ্ন করেছিল যে দুর্নীতিটা হয়েছে তাদের বিরুদ্ধে আপনি সিসি ব্যবস্থায় যাবেন কিনা, কোনো অভিযোগ করেছে কিনা, অর্থাৎ যদি না করে থাকে সামনে করবে কিনা, সবকিছু যারা জড়িত এই 140 কোটি টাকা লোপাটের পিছনে। এই বিষয়টাতে একটা দুর্নীতি দুদকের পর্যন্ত যে কোনো একটা ঘটনা যাওয়ার আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা চলছে। আমি এই বইতে বিটিভি মহান পরিচালক সাহেবকে একটু রেসপন্ড করার জন্য অনুরোধ করি। এটি আমরা জানতে চেয়েছিলাম আর কি। এটা খুবই প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং এটা নিয়ে কিন্তু আপনার প্রাথমিক তদন্ত আমাদের মানে ইন্টারনাল শুরু হয়েছে এবং সম্ভবত দুদকও একটি তদন্ত প্রক্রিয়া চলমান আছে। আমি বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমার জানা মতে দুদকে একটা প্রাথমিক তদন্ত চলছে, বিভাগীয় তদন্ত চলছে এবং সোমোটো দুদকের পক্ষ থেকেও একটা প্রক্রিয়া চলছে বলে আমাদের কাছে জানা আছে। তবে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। এনি মোর কোশ্চেন? বাংলাদেশ হচ্ছে খেলা প্রেমিকদের রাষ্ট্র দেশ। এখানে পৃথিবীর সব মানুষ জানে যে আমাদের মানুষটা একেবারে খেলা ফুটবলের জন্য উন্মাদ। এখন পৃথিবীর পক্ষ থেকে এরকম আপনারা যাতে এই খেলাপ্রেমিকদের জন্য স্পেশাল প্রোগ্রাম বা খেলোয়াড় তৈরি করার জন্য পরিকল্পনা আছে, ভালো ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই জাতীয় পর্যায়ে কীর্তিমান ক্রীড়াবিদদেরকে তিনি সম্মাননা দিয়েছেন এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্পোর্টস কার্ডের পরিকল্পনা করছি এবং স্পোর্টস কেবলমাত্র বিনোদনের বিষয় নয়, এটাকে যারা প্রকৃতিগতভাবেই এই মেধা এবং দক্ষতা নিয়ে জন্ম নেন তাদেরকে একটা পেশাদারিত্বের মধ্যে এনে কিভাবে কাজ করা যায় সেই পরিকল্পনা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তারেক রহমানের সরকার গ্রহণ করেছে। আমাদের ক্রীড়ামন্ত্রী ইতিমধ্যে এই ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আপনারা গণমাধ্যমে দেখেছেন। এবং আমরা যে এরিয়াগুলিতে কাজের গুরুত্ব দিচ্ছি তার মধ্যে তরুণ সমাজের মধ্যে ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক তৎপরতাকে বাড়ানোটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে গ্রহণ করেছি। একটি বিষয় হলো যে এবার খুব কম দামে আমরা কিনতে পারলাম, কিন্তু এই প্রসঙ্গে একটু মনে করে দেই, আপনারা জানেন যে সিলেটে নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পোর্টসের মধ্যে যে নতুন করে যাদের মধ্যে সম্ভাবনা দেখা দিবে তাদেরকে আগে থেকে পিক করা যায়, কিভাবে রাষ্ট্র কিভাবে পৃষ্ঠপোষকতা করতে পারে সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমার প্রশ্ন ছিল যে পৃথিবী গণমাধ্যম একটি ভালো ভূমিকা এক্সপ্লেনের জন্য, কারণ তাদের ভূমিকাই তো মুখ্য, সবকিছুকে তৈরি করতে পারে, সবকিছু চোখের সামনে। হ্যাঁ, ঠিকই বলেছেন। বাংলাদেশ টেলিভিশনের একটা সুযোগ আছে জনমত তৈরি করার, যে কোনো বিষয়ে যে কোনো মূল্যবোধ সম্পন্ন এবং যার একটা দীর্ঘমেয়াদী সফট ভ্যালু আছে এমন সমস্ত এজেন্ডাগুলিকে
পিক করে জনমত তৈরি করার জন্য বিটিভির একটা বিরাট সুযোগ আছে। আমরা এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কাজ করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেহেতু প্রচলিত জনবল কাঠামোর মধ্যে নিউ মিডিয়া এক্সপার্টিসটা কম, আমাদেরকে সেই কারণে একটু বেগ পেতে হচ্ছে। আবার প্রচলিত জনবল কাঠামোর মধ্যে চট করেই আমরা এই ধরনের জনবলকে লালন পালন করার জন্য যে রেভিনিউ প্রভিশন থাকা দরকার ওটাও নাই। তা আমরা এই কারণে বেশ কয়েকটা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় নিউ মিডিয়া প্রকল্প হাত দিয়েছে। আমরা এই প্রকল্পগুলি যখন এই চূড়ান্তভাবে এই অর্থবর্ষ তো শুরু হয়ে গেল, আশা করি আগামী এই মাসের মধ্যেই আমরা বিষয়টা একটা চূড়ান্ত পর্যায়ে আসবে। এই প্রকল্পগুলির মাধ্যমে আমরা আপনি যে পরামর্শ দিয়েছেন বিটিভিকে, বিশেষ করে বিটিভি রেডিও এবং এমনকি বেসরকারি টেলিভিশনগুলির জন্য ডিজিটাল কন্টেন্টগুলিকে আমরা তৈরি করব, যা ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে পারে, যা স্যাটেলাইট টিভিগুলি বিলি করতে পারে। এটা নিশ্চয়ই তো আছেই। ধন্যবাদ।